আসসালামু আলাইকুম। সকলকে পোলার আয়ন ও ফাজানা নীতির ক্লাসে ওয়েলকাম করছি। কোনো যৌগই আসলে শতভাগ আয়নিক হতে পারে না। এক্ষেত্রে যে ধাতব ক্যাটায়ন অংশ এবং অধাতব অ্যানায়ন অংশ এরা পরস্পর বিপরীত চার্জ বিশিষ্ট। তাই এদের মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বল কাজ করে, যার দ্বারা এরা আয়নিক বন্ধন অর্থাৎ আয়নিক যৌগ তৈরি করলো। কিন্তু দেখা যায় আয়নিক যৌগের যে ক্যাটায়ন সেটার পজিটিভ চার্জ অ্যানায়নের ইলেকট্রন মেঘকে বিকৃত করে দিচ্ছে, ক্রমশ নিজের দিকে টানতেছে। এতে করে ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে একটা কমন এরিয়া আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রন মেঘের ঘনত্বের। এবং আমরা এই কমন ইলেকট্রন ক্লাউড কিন্তু সমযোজী যৌগের বৈশিষ্ট্য হিসেবে জানি। তাহলে কি বলা যায় যে পোলার আয়ন কিন্তু আয়নিক যৌগটার মধ্যে সমযোজী বৈশিষ্ট্য এনে দিচ্ছে। এবং এক্ষেত্রে যে ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের ইলেকট্রন মেঘ বিকৃত হচ্ছে, এই ঘটনাকেই আমরা বলতেছি পোলার আয়ন। এটা স্পষ্ট যে পোলার আয়ন যত বাড়বে, যৌগটা যদিও আয়নিক বাট তার মধ্যেও সমযোজী যৌগের বৈশিষ্ট্য দেখতে পাওয়া যাবে। এবং ফাজানের নীতির মাধ্যমে আমরা আসলে দুটি যৌগের মধ্যে তুলনা করতে পারি যে কার মধ্যে আয়নিক প্রপার্টি বেশি হবে আর কার মধ্যে সমযোজী যৌগের বৈশিষ্ট্যগুলো বেশি ফুটতে দেখা যাবে। তাহলে চলো এখন আমরা ফাজানের নীতি দেখে নিই। এক্ষেত্রে শুরুতেই ভাইয়া যে বিষয়টার প্রতি তোমাদের লক্ষ্য করতে বলবো সেটা হচ্ছে ফাজানের নীতিতে আমরা যে শর্তগুলো দেখব, এইগুলো কিন্তু পোলার আয়ন বাড়ার শর্ত। অর্থাৎ যাদের মধ্যে এই শর্তগুলো দেখা যাবে তাদের পোলার আয়ন বাড়বে বা সমযোজী যৌগের বৈশিষ্ট্যগুলো তাদের মধ্যে বেশি দেখা যাবে। অপরদিকে যাদের ক্ষেত্রে এই শর্ত কম খাটবে সে বেশি আয়নিক বৈশিষ্ট্য দেখাবে। প্রথম শর্তটা দেখো, ক্যাটায়ন হোক বা অ্যানায়ন হোক, তার চার্জ যত বেশি তত কিন্তু পোলার আয়ন বৃদ্ধি পাবে। খুবই অবভিয়াস। ধরো আমি সোডিয়াম প্লাস ক্যাটায়নের একটা যৌগ নিয়ে কাজ করতেছি, অপরদিকে ম্যাগনেসিয়াম 2+ এর আরেকটা যৌগ নিচ্ছি। যেহেতু ম্যাগনেসিয়ামের বেলা চার্জটা বেশি, তাই ম্যাগনেসিয়াম 2+এর যে যৌগটা তার মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার বা সমযোজী যৌগের বৈশিষ্ট্য বেশি দেখা যাবে। একইভাবে যদি আমরা ক্লোরাইড অ্যানায়ন অথবা সালফাইড অ্যানায়নের কোনো যৌগ নিয়ে কাজ করি, তখন সালফাইডের বেলায় যৌগটা কিন্তু বেশি কোভ্যালেন্ট হবে। সেকেন্ড পয়েন্টটা লক্ষ্য করি, এক্ষেত্রে বলা হয়েছে ক্যাটায়নের আকার যত ছোট কিন্তু অ্যানায়নের আকার যত বড়। এই জিনিসটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, দেখো ক্যাটায়নের যে নিউক্লিয়াস, তার বাইরের অ্যানায়নের ইলেকট্রন মেঘকে যদি বিকৃত করতে হয়, তার নিজের ইলেকট্রন দ্বারা তাকে কম ইনফ্লুয়েসড হতে হবে। এই জন্য ক্যাটায়নের আকারটা ছোট হলে তার সুবিধা বেশি, সে চাইলেই বাইরের ইলেকট্রন মেঘকে টানতে পারবে। অপরদিকে আমাদের অ্যানায়নের যে ইলেকট্রন মেঘ সেটাও যদি নিউক্লিয়াস থেকে দূরে অবস্থান করে, তাহলেই কিন্তু এই ক্যাটায়ন তাদেরকে ইজিলি বিকৃত করতে পারবে নিজের দিকে। কেন? কারণ নিউক্লিয়াস থেকে যত দূরে থাকতেছে তার নিজস্ব নিউক্লিয়াসের ইনফ্লুয়েন্স ইলেকট্রনগুলোর উপর কম রয়েছে। এই কারণেই কিন্তু অ্যানায়নের আকার যত বড়, অপরদিকে ক্যাটায়নের আকার যত ছোট, তত পোলার আয়ন বৃদ্ধি পায়, অর্থাৎ যৌগটার মধ্যে সমযোজী বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। এবং আমাদের তৃতীয় পয়েন্টটা একটু জটিল, বাট ভাইয়া সহজে বলি, ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাসে আমরা যদি ডি ও এফ উপস্তরের উপস্থিতি দেখতে পাই, অথবা সেখানে যদি সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন থাকে, যেটা কিনা এরকম দেখো, NH2 NP6 ND10 অথবা NH2 NP6 ND10 এবং NF14, লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবা দুই ক্ষেত্রেই কিন্তু আমাদের উপশক্তি স্তরগুলো পরিপূর্ণ আছে। আমাদের নোবেল গ্যাসের ক্ষেত্রে দেখা যায় গ্রুপ নাম্বার 18-এ ইলেকট্রন বিন্যাসটা এমন হয় NH2 NP6। ওদেরটা যদিও নোবেল গ্যাসের মতো না, বাট তাও পুরোপুরি পরিপূর্ণ, অর্থাৎ কাইন্ড অফ নোবেল গ্যাসের কাছাকাছি। এই জন্য বলা হচ্ছে সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন। এরকম অবস্থা হলে ক্যাটায়নের, তার ক্ষেত্রে পোলার আয়ন কিন্তু বেড়ে যায়। তাহলে এখন আমরা চলো কিছু অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখি যে ফাজানের নীতির মাধ্যমে আমরা কিভাবে দুটি আয়নিক যৌগের মধ্যে তুলনা করতে পারি যে কার মধ্যে সমযোজী বৈশিষ্ট্য বেশি, কার মধ্যে আয়নিক বৈশিষ্ট্য বেশি। তুলনা করার পূর্বে চলো আমরা বৈশিষ্ট্যগুলোর কিছু অ্যানালাইসিস দেখে ফেলি। সাধারণত একটা আয়নিক যৌগের গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক একটা সমযোজী যৌগের তুলনায় বেশি হয়। পানি পোলার দ্রাবক হওয়ায় অবশ্যই আয়নিক যৌগটা পানিতে খুব সহজেই দ্রবীভূত হবে, যেহেতু এক্ষেত্রে ক্যাটায়ন এবং অ্যানায়ন অংশ রয়েছে। আবার একটা আয়নিক যৌগের তাপীয় স্থিতি যে কোনো সমযোজী যৌগের তুলনায় বেশি হয়, আয়নিক যৌগ তাপের এগেনস্টে বেশি রেজিস্ট্যান্ট হয়। তাহলে আমরা বলতে পারি আয়নিক যৌগের এই বৈশিষ্ট্যগুলোর সাথে সম্পর্ক কিন্তু সমানুপাতিক। অর্থাৎ যৌগটা যত বেশি আয়নিক, তত এই বৈশিষ্ট্যগুলো কিন্তু বৃদ্ধি পাবে, অর্থাৎ গলনাঙ্ক স্ফুটনাঙ্কের পরিমাণ বেশি হবে, পানিতে সহজেই দ্রবীভূত হবে এবং যৌগটার তাপীয় স্থিতি বেশি হবে। অপরদিকে আয়নিক যৌগ কিন্তু লেস কালারফুল হয় সমযোজী যৌগের তুলনায়, এবং একটা আয়নিক অক্সাইড সমযোজী অক্সাইডের তুলনায় অম্লধর্মিতা কম দেখায়। অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলোর সাথে আয়নিক যৌগের সম্পর্কটা কাইন্ড অফ ব্যস্তানুপাত। অপরদিকে এরা যদি সমযোজী হতো, রঙিন সমযোজী যৌগ বেশি হয় এবং অম্ল ধর্মটাও বেশি হতো। এবার চলো আমরা কিছু ডিরেক্ট অ্যাপ্লিকেশন দেখে ফেলি। এই কোয়েশ্চেনটা লক্ষ্য করো, ঢাকা বোর্ডে রিসেন্টলি আমাদের 23 সালে আসা। প্রথমে আমাদেরকে মৌলগুলো আইডেন্টিফাই করতে হবে, এবং ডি মৌলটা সর্বশেষ শক্তিস্তরের ইলেকট্রন বিন্যাস কিন্তু NS2, যেখানে N এর ভ্যালু হচ্ছে 3।
তাহলে বোঝাই যাচ্ছে মূলটা হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম, যার ইলেকট্রন বিন্যাস হচ্ছে নিয়ন নিষ্ক্রিয় গ্যাস অব্দি 10 আর সর্বশেষে আমাদের 3s2। অপরদিকে এফ কিন্তু ঠিক ম্যাগনেসিয়ামের একই গ্রুপ বরাবর নিচের মৌল ক্যালসিয়াম, কারণ এক্ষেত্রে একটা শক্তি স্তর বেশি আছে, দেখো 4s2, অর্থাৎ ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসটা হবে এরকম, আর্গন অব্দি আমাদের 18 এবং সর্বশেষ শক্তি স্তরে আছে হচ্ছে 4s2। তাহলে যৌগ দুটি দাঁড়াচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেট এবং ক্যালসিয়াম কার্বনেট। আমাদেরকে কিন্তু বলে দিবে না যে ফাজানের নীতি অ্যাপ্লাই করো, আমাদেরকে ডিসিশন নিতে পারতে হবে যে হ্যাঁ এই যৌগ দুটি হচ্ছে আয়নিক যৌগ, এবং আয়নিক যৌগের ক্ষেত্রে বৈশিষ্ট্যের তুলনা করতে হলে সেটা ফাজানের নীতি দিয়ে করতে হয়। লক্ষ্য করো দুটি যৌগতেই কিন্তু চার্জটা সিমিলার 2+2- এবং অ্যানায়নটাও কিন্তু সেম, অর্থাৎ এই অংশগুলো দিয়ে আমরা তুলনা আসলে করতে পারবো না যেহেতু এগুলো ওদের মধ্যে কমন। বাট আমরা ক্যাটায়নের আকার দিয়ে তুলনাটা করতে পারি কিভাবে, দেখো এক্ষেত্রে আছে ম্যাগনেসিয়াম 2+ এবং এক্ষেত্রে আছে ক্যালসিয়াম 2+। তাহলে দেখো আমরা যদি আকারটা বের করতে চাই ম্যাগনেসিয়াম 2+ এবং ক্যালসিয়াম 2+ এর মধ্যে আকারের দিক দিয়ে কে বড় কে ছোট, ম্যাগনেসিয়াম যখন তার সেই শক্তি স্তরে দুটি ইলেকট্রন ত্যাগ করে দিয়েছে তখন তার শক্তি স্তর সংখ্যা কিন্তু দুটি। অপরদিকে ক্যালসিয়াম সর্বশেষে শক্তি স্তরে দুটি ইলেকট্রন ত্যাগ করে ফেলার পরে তার কক্ষপথ সংখ্যা কিন্তু 3টি, অর্থাৎ অবশ্যই ক্যালসিয়াম 2+ এর আকার ম্যাগনেসিয়াম 2+ এর আকার থেকে বড়। এবং ফাজানের নীতি অনুসারে আমরা জানি যে ম্যাগনেসিয়াম 2+ এর আকার ছোট হওয়ায় এই যৌগের ক্ষেত্রে কিন্তু পোলার আয়নটা বেশি ঘটতে দেখা যাবে, অর্থাৎ ম্যাগনেসিয়াম কার্বনেট এবং ক্যালসিয়াম কার্বনেটের ক্ষেত্রে পোলার আয়ন বেশি ঘটে ম্যাগনেসিয়াম কার্বনেটে, অর্থাৎ ম্যাগনেসিয়াম কার্বনেট হবে আমাদের মোর কোভ্যালেন্ট বা সমযোজী, কারণ আমাদের পোলার আয়নের কারণে কিন্তু ওর মধ্যে সমযোজী ক্যারেক্টার বেড়ে যাচ্ছে। অপরদিকে ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে মোর আয়নিক, যার কারণে আমাদের যে তাপীয় বিয়োজনে তাপের পরিমাণের কথা বলছে সেটা অবশ্যই একটা আয়নিক যৌগে বেশি হবে ক্যালসিয়াম কার্বনেটে। তাহলে এভাবেই কিন্তু আমরা চাইলে ফাজানের নীতির মাধ্যমে কোয়েশ্চেনগুলো সলভ করতে পারি। ক্লিয়ার? চলো আমরা পরের কোয়েশ্চেনে চলে যাই। উদ্দীপকে দেখো বলা আছে তৃতীয় চতুর্থ পর্যায়ের ক্ষার ধাতু অর্থাৎ আমাদের গ্রুপ 1-এর যে মেটাল তার নাইট্রেট, তৃতীয় পর্যায়ে আছে আমাদের সোডিয়াম, সোডিয়াম নাইট্রেট, এবং চতুর্থ পর্যায়ের পটাশিয়াম নাইট্রেট। তাহলে তো এরাও কি আমাদের আয়নিক যৌগ না? তাহলে আগের মতোই আয়নিক যৌগ হলেই আমাদের চলে যেতে হবে কিন্তু ফাজানের নীতিতে। এবং এক্ষেত্রেও লক্ষ্য করো যে আমাদের ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ +1 - 1 +1 - 1 এটা সিমিলার, অ্যানায়নটা সেম আমাদের নাইট্রেট অ্যানায়ন। তাহলে আমাদের পুরো ফোকাসটা চলে যাবে একটু আগের কোয়েশ্চেনের মতো পুরোপুরি সোডিয়াম এবং পটাশিয়াম বা আমাদের ক্যাটায়নগুলোর উপরে। দেখো সোডিয়াম প্লাস এবং পটাশিয়াম প্লাস ক্যাটায়ন দুটোর মধ্যে আমি যদি আকারের দিক থেকে তুলনা করি তাহলে অবশ্যই আমাদের পটাশিয়ামে একটা অতিরিক্ত শক্তি স্তর থাকায় এর আকারটা বড় হবে, এবং যেহেতু সোডিয়ামের আকারটা ছোট তাই কিন্তু সোডিয়ামের যে যৌগটা আয়নিক যৌগ সেখানে পোলার আয়নটা বেশি ঘটেছে, অর্থাৎ সোডিয়াম নাইট্রেট এবং পটাশিয়াম নাইট্রেটের মধ্যে আমাদের পোলার আয়ন বেশি ঘটছে সোডিয়াম নাইট্রেটে, তাই সমযোজী ক্যারেক্টার এখানে বেশি দেখা যাবে। অপরদিকে পটাশিয়াম নাইট্রেট আমাদের আয়নিক বৈশিষ্ট্য বেশি দেখাবে। তাহলে এক্ষেত্রে গলনাঙ্কের পরিমাণ যখন তুলনা করতে বলছে সেটা অবশ্যই আমাদের আয়নিক যৌগ যেটা অর্থাৎ পটাশিয়াম নাইট্রেটে বেশি দেখা যাবে। ঠিক এভাবেই দেখো আমরা এই কোয়েশ্চেনটাও সলভ করে ফেললাম। চলো আমরা পরের কোয়েশ্চেনে চলে যাই। দেখো আমাদেরকে কিছু ক্যাটায়ন দেওয়া আছে উদ্দীপকে, এবং ক্যাটায়ন অবস্থায় এদের ইলেকট্রন আছে প্রত্যেকটাতে 10টি করে। তাহলে এরা যখন নিরপেক্ষ ছিল তখন ওদের মধ্যে ইলেকট্রন সংখ্যা কত হবে আসো বের করি। পি প্লাস যখন নিরপেক্ষ ছিল তখন ইলেকট্রন থাকার কথা এখনের 10-এর সাথে আরো একটা অতিরিক্ত, তাহলে হতো কিন্তু 11। Q2+ এর ক্ষেত্রে লক্ষ্য করো তখন কত আসতো, 10+2 অর্থাৎ চলে আসতো 12। একইভাবে বুঝতেই পারতেছো R3+ চলে আসতো কিন্তু 13টা ইলেকট্রন। এবং আমরা কিন্তু বুঝতেই পারতেছি যে PQ আর আসলে যথাক্রমে সোডিয়াম, ম্যাগনেসিয়াম এবং আমাদের অ্যালুমিনিয়াম। দেখো ওদের ক্লোরাইড লবণ আমাদেরকে নিতে বলছে, তাহলে আমি যদি লিখি সোডিয়াম ক্লোরাইড, এরপরে ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2, এরপর হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এরা প্রত্যেকেই কিন্তু ধাতু এবং অধাতু দ্বারা তৈরি আয়নিক যৌগ, কিন্তু এদের সমযোজী যৌগের বৈশিষ্ট্যের ক্রম আমাদের বের করতে বলছে। তাহলে আমাদের ফাজানের নীতির মাধ্যমে সেটা ব্যাখ্যা করতে হবে। দেখো তো চার্জের দিক দিয়ে আমরা যদি চার্জের দিক দিয়ে তুলনা করতে চাই সেক্ষেত্রে কি হবে, প্রথম যৌগটার ক্ষেত্রে সেটা আসতেছে +1 - 1 সোডিয়াম প্লাস ক্লোরাইড মাইনাস, পরেরটায় চলে আসতেছে +2 - 2, পরেরটায় আসতেছে +3 - 3। তাহলে অবশ্যই চার্জের দিক দিয়ে কিন্তু আমাদের অ্যালুমিনিয়াম ক্লোরাইডের পরিমাণটা বেশি আসতেছে। এবার আসলে আমরা আকারের দিক দিয়ে যাই, যেহেতু আমাদের অ্যানায়নটা সেম তাহলে আমরা চলে যাব শুধু ক্যাটায়নের আকারে। তাহলে ক্যাটায়নের আকারের দিক দিয়ে সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2+ এবং অ্যালুমিনিয়াম 3+, এদের প্রত্যেকের মধ্যে বর্তমান ইলেকট্রন আছে 10টি করে। তাহলে প্রত্যেকের মধ্যে ইলেকট্রন আছে 10টি, কিন্তু প্রোটন সংখ্যা কিন্তু আমাদের সোডিয়ামের বেলায় আছে 11, ম্যাগনেসিয়ামে আছে 12
এবং অ্যালুমিনিয়ামে আছে 13। আমরা জানি যে স্থির তড়িৎ বল কিন্তু চার্জের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ যে ক্ষেত্রে আমাদের প্রোটনের সংখ্যা বেড়ে যাচ্ছে অ্যালুমিনিয়ামে, সেক্ষেত্রে নিউক্লিয়াস তার ইলেকট্রনের প্রতি প্রবল আকর্ষণ বল দেখাবে, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু সংকোচন বেশি হয়ে যাবে, অর্থাৎ মৌলটার আকার কম হবে, অর্থাৎ আকারের দিক দিয়ে ক্রমটা হচ্ছে এরকম। আমরা কিন্তু জানি আকার যত কম তত কিন্তু কোভ্যালেন্ট ক্যারেক্টার সেখানে বেশি দেখা যায়, এবং চার্জের দিক দিয়েও কিন্তু অ্যালুমিনিয়াম ক্লোরাইডে সেটাই আসতেছিল। তাহলে এক্ষেত্রে আমরা যদি সমযোজী বৈশিষ্ট্যের ক্রম করতে চাই, সেটা দেখো আসবে সবার আগে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এখানে পোলারায়ন সবচেয়ে অধিক হয়েছে। এরপরে চলে আসবে হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম ক্লোরাইড, যেখানে মাঝারি পোলারায়ন হয়েছে। আর সবচেয়ে কম হওয়া সোডিয়াম ক্লোরাইড হবে সব থেকে বেশি আয়নিক বা সমযোজী বৈশিষ্ট্যের দিক দিয়ে সবচেয়ে কম। বলো আমরা বুঝতে পারছি কিনা? এক্ষেত্রে কিন্তু আমরা চার্জ এবং আকার দুটি ফ্যাক্টর দিয়ে তুলনা করছি, এবং সেক্ষেত্রে একই রেজাল্ট আসছে, কারণ আমাদের ক্লোরাইড অ্যানায়নটা কিন্তু কমন ছিল প্রতি ক্ষেত্রে। তাহলে চলো আমরা পরের স্লাইডে চলে যাই। আচ্ছা, এক্ষেত্রে লক্ষ্য করো, আমাদেরকে সোডিয়াম ক্লোরাইড এবং কিউপ্রাস ক্লোরাইডের গলনাঙ্কের মধ্যে তুলনা করতে হবে। অ্যানায়নটা কিন্তু উভয় ক্ষেত্রেই সেম, এবং চার্জের ভ্যালুটা অ্যাকচুয়ালি সিমিলার, +1 -1। আমাদের পুরো ফোকাস চলে যাবে ক্যাটায়নের উপরে, সোডিয়াম প্লাস ক্যাটায়ন এবং কিউপ্রাস আয়নের উপর। দেখা যাচ্ছে আকারের দিক দিয়ে কিন্তু অবশ্যই কিউপ্রাস আয়ন বড়। তাহলে আমাদের আগের শর্তগুলো দেখে বা ফাজানের নীতি অনুসারে মনে হচ্ছে পোলার আয়ন বেশি হবে আমাদের সোডিয়াম ক্লোরাইডে, তাই না? কিন্তু আসলে এক্ষেত্রে সেটা ঘটবে না, কারণ এর থেকেও বড় একটা ফ্যাক্টর এখানে আছে। কোনটা? আমরা যদি একটু ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করি উভয়ের, সোডিয়াম প্লাস আয়নের জন্য ইলেকট্রন বিন্যাসটা হবে এমন, অপরদিকে আমাদের কিউ প্লাস আয়নের ইলেকট্রন বিন্যাসটা হবে এরকম। ফোরেসের একটি ইলেকট্রন কিন্তু কপার ত্যাগ করে ফেলছে। লক্ষ্য করো কপারের যে তৃতীয় কক্ষপথ, সেখানে কিন্তু ডি উপস্তরের উপস্থিতি রয়েছে, এবং এক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা দেখো এমন না, NS2 NP6 ND10, অর্থাৎ প্রত্যেকটি উপস্তর পরিপূর্ণ, এবং এটাই কিন্তু আমাদের সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন। তাহলে কি বলা যায় যে কপারের যে যৌগটা, সেখানে কিন্তু পোলার আয়ন সোডিয়ামের যৌগ থেকে বেশি ঘটবে। এবং এর কারণটা কি দেখো, আমাদের যে শিল্ডিং ইফেক্ট, সেটা এস উপস্তরে সব থেকে বেশি, তারপরে পি উপস্তর, তারপরে ডি, তারপর এফ উপস্তর। এই জন্য দেখা যায় যে সকল যৌগের ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাসে আমরা ডি এবং এফ উপস্তর দেখতে পাই, তাদের ক্ষেত্রে খুব কম শিল্ডিং হয়। এতে করে নিউক্লিয়াসের যে কার্যকর নিউক্লিয়ার চার্জ, সেটা অনেক বেশি হয় বাইরে অ্যানায়নের ইলেকট্রন মেঘকে বিকৃত করার জন্য। এই কারণে সোডিয়ামের ক্ষেত্রে যতটা বিকৃত হবে ইলেকট্রন মেঘ, তার তুলনায় কপারের ক্ষেত্রে ইলেকট্রন মেঘটা অধিক পরিমাণে বিকৃত হবে, অর্থাৎ পোলারায়ন অধিক পরিমাণে ঘটবে। এই কারণে আমরা বলতে পারি এই ডি উপস্তরের উপস্থিতি অথবা সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন থাকার কারণে পোলারায়ন বেশি ঘটতেছে কিন্তু আমাদের কপার এর যৌগটাতে। তাহলে আমরা বলতে পারি সোডিয়াম ক্লোরাইড এবং কিউপ্রাস ক্লোরাইড যৌগ দুটির মধ্যে গলনাঙ্কের ক্রম হবে অবশ্যই সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক বেশি। কেননা এক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইড মোর আয়নিক এবং কিউপ্রাস ক্লোরাইড মোর কোভ্যালেন্ট, অধিক পোলার আয়ন হওয়ার কারণে। ক্লিয়ার? এবার চলো আমরা সামনে চলে যাই। এই কোয়েশ্চেনটায় লক্ষ্য করো, আমাদেরকে সিলভারের 4টা হ্যালাইড দিয়ে দিছে, এবং এদের রঙের ভিন্নতার কারণ ব্যাখ্যা করতে বলতেছে। ভাইয়া একটু তোমাদেরকে এদের বর্ণগুলো বলে দিই। সিলভার আয়োডাইড হয় হলুদ বা ইয়েলো, সিলভার ব্রোমাইড হয় ইয়েলোইশ, বা আমরা যদি বাংলায় বলি সেটা হলুদ আবহ। আমরা সকলেই জানি সিলভার ক্লোরাইড কিন্তু সাদা বর্ণের বা হোয়াইট, এবং সিলভার ফ্লুরাইডের কোনো বর্ণ থাকে না বা এটা কালারলেস হয়। এখন এরা প্রত্যেকেই কি আয়নিক যৌগ না? কেননা প্রত্যেকেই দেখো সিলভার ধাতু, এবং আমাদের হ্যালোজেন অধাতুগুলোর হ্যালাইড অ্যানায়ন দিয়ে তৈরি হয়েছে। তাহলে এরা প্রত্যেকেই কিন্তু ধাতু এবং অধাতু দ্বারা তৈরি আয়নিক যৌগ। এদের রঙের তুলনা করার জন্য আমরা ফাজানের নীতি অ্যাপ্লাই করব। যেহেতু সিলভার আয়নটা এদের প্রত্যেকের ক্ষেত্রেই কমন, তাহলে আমরা চলে যাব অ্যানায়নগুলাতে, ফ্লুরাইড, ক্লোরাইড, ব্রোমাইড এবং সবশেষে আয়োডাইড। আকারের দিক দিয়ে কিন্তু আয়োডাইড সব থেকে বড়, শক্তি স্তর বেশি থাকার কারণে, এরপর ব্রোমাইড, এরপর ক্লোরাইড, আর সবশেষে হচ্ছে ফ্লুরাইড। এবং আমরা জানি ফাজানের নীতি অনুসারে তোমার অ্যানায়নের আকার যত বড় হয় তত কিন্তু তার যৌগটার পোলার আয়ন অধিক ঘটবে, অর্থাৎ সমযোজী ক্যারেক্টার বেশি পাওয়া যাবে। তাহলে আমরা বলতে পারি সিলভার ফ্লোরাইড, সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড এবং সিলভার আয়োডাইডের মধ্যে সমযোজী বৈশিষ্ট্যের ক্রম যদি আমরা করি, সেটা দেখা এমন আসবে, আয়োডাইড সব থেকে বড় হওয়ার কারণে সিলভার আয়োডাইডে পোলার আয়ন সবচেয়ে বেশি, এরপর সিলভার ব্রোমাইড, এরপর সিলভার ক্লোরাইড, আর সব থেকে শেষে আসবে সিলভার আয়োডাইড। তাহলে এ হচ্ছে সব থেকে বেশি আয়নিক, এবং ক্রমাগত সমযোজী ক্যারেক্টার বাড়তে বাড়তে, পোলার আয়ন বাড়তে বাড়তে সিলভার আয়োডাইড হচ্ছে সব থেকে বেশি কোভ্যালেন্ট। এবং লক্ষ্য করো এদের কালার যখন সমযোজী ক্যারেক্টার বেড়ে যায়, তত কিন্তু আমাদের রং বেড়ে যায়। অর্থাৎ আমরা জানি সমযোজী বৈশিষ্ট্যগুলোর কিন্তু রং বৃদ্ধি পায়, যেগুলো কিন্তু রঙিন হয়। এই কারণেই দেখো সিলভার আয়োডাইড সব থেকে বেশি কালারফুল হলুদ হচ্ছে, এবং সিলভার ব্রোমাইড তার থেকে একটু কম ইয়েলোইশ বা হলুদাভ। সিলভার আয়োডাইডের বর্ণ আরো কমে গেছে সাদা, এবং সবশেষে যেটা সব থেকে বেশি আয়নিক হয়েছে সিলভার ফ্লোরাইড, তার বর্ণ কিন্তু নেই, সে কালারলেস হয়েছে।
বুঝতে পারছি কিনা? দেখো আমরা ফাজানের নীতি দিয়ে কিন্তু যৌগগুলোর রঙিন হওয়ার কারণ বা এদের রঙের ভিন্নতাও ব্যাখ্যা করে ফেললাম। এবার চলো পরের কোয়েশ্চেনে চলে যাই। দেখো পরের কোয়েশ্চেনটা কিন্তু হুবহু সিমিলার, আমাদের আবার রঙের ভিন্নতার কারণ ব্যাখ্যা করতে হবে, বাট এবার একটু ভিন্ন ধাঁচের। আমাদেরকে এখন দেওয়া আছে জিঙ্কের, ক্যাডমিয়ামের এবং মার্কারির সালফাইড। যেহেতু সালফাইড অ্যানায়ন প্রতি ক্ষেত্রেই কমন, তাহলে আমাদের ক্যাটায়নগুলো নিয়ে কাজ করতে হবে। ক্যাটায়নগুলো কি কি আছে? জিঙ্ক 2+, ক্যাডমিয়াম 2+, এবং মার্কারি 2+। আমি যদি এদের ইলেকট্রন বিন্যাসগুলো লিখি তাহলে এমন দাঁড়ায়, প্রত্যেকের ইলেকট্রন বিন্যাসেই কিন্তু আমরা ডি এবং এফ উপস্তরের উপস্থিতি দেখতে পাচ্ছি। শুধু আকারের ক্রমের মাধ্যমে যদি আমরা তুলনা করতাম তাহলে মনে হওয়ারই কথা যে ভাইয়া জিঙ্কের ক্ষেত্রে আকারটা সবচেয়ে ছোট, ক্রমাগত বৃদ্ধি পেয়ে মার্কারিতে সবচেয়ে বড় হয়েছে। তাহলে যার আকার, যার ক্যাটায়নের আকার সবচেয়ে ছোট, তার যৌগটাতে পোলারায়ন বেশি হওয়ার কথা। বাট এক্ষেত্রে সব থেকে বড় ফ্যাক্টরটা কিন্তু আমাদের ইলেকট্রন বিন্যাসে ডি এবং এফ উপস্তরের উপস্থিতি। মার্কারির ক্ষেত্রে কিন্তু এফ এবং ডি উভয় থাকতেছে। ইভেন দেখো এর ক্ষেত্রে 3D এক্সিস্ট করতেছে, 4D এক্সিস্ট করতেছে। ক্যাডমিয়ামের ক্ষেত্রে 4D 3D এক্সিস্ট করতেছে, জিঙ্কের বেলায় শুধু 3D থাকতেছে। অর্থাৎ আমরা যদি পোলারায়নের ক্রম করি সেটা দাঁড়াবে এরকম: মার্কিউরিক সালফাইডে সব থেকে বেশি, তারপর ক্যাডমিয়াম সালফাইডে, তারপর সব থেকে কম হবে জিঙ্ক সালফাইডে। এটা হচ্ছে আমাদের পোলার আয়নের ক্রম। এবং এর কারণটা কি? এদের ইলেকট্রন বিন্যাসে ডি এবং এফ উপস্তরের উপস্থিতি। এই উপস্তরগুলো থাকলে সেখানে শিল্ডিং কম হয় এবং কার্যকর নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পায়, যার কারণে অ্যানায়নের ইলেকট্রন মেঘ খুব সহজেই বিকৃত হয়ে যায় বা পোলারায়ন ঘটে। তাহলে আমরা বলতে পারতেছি মার্কিউরিক সালফাইড সব থেকে বেশি সমযোজী এবং সব থেকে বেশি আয়নিক এই তিনজনের মধ্যে হচ্ছে জিঙ্ক সালফাইড। তাহলে আমরা যদি এদের কালারটা একটু বলে দিই তোমাদেরকে, দেখা যায় মার্কিউরিক সালফাইডের কালারটা হচ্ছে কালো, ক্যাডমিয়াম সালফাইডের কালারটা হচ্ছে আমাদের হলুদ, এবং জিঙ্ক সালফাইডের কালারটা হচ্ছে সাদা। দেখো ক্রমাগত যত আয়নিক থেকে সমযোজীর দিকে গেছে তত কিন্তু কালারটা বৃদ্ধি পাইছে। তাহলে জিঙ্ক সালফাইড ছিল এক্ষেত্রে মোর আয়নিক, এবং ক্রমাগত পোলারায়ন বাড়তে বাড়তে মার্কিউরিক সালফাইডটা হয়ে গেছে মোর কোভ্যালেন্ট। বলো ক্লিয়ার কিনা? এভাবে কিন্তু আমরা এদের বর্ণের ভিন্নতাও ব্যাখ্যা করতে পারলাম। এবার চলো পরের কোয়েশ্চেনে যাই। দেখো এখানে বলা হয়েছে ফেরিক ক্লোরাইড এর অস্তিত্ব থাকলেও ফেরিক আয়োডাইডের কোনো অস্তিত্ব নাই কেন? তোমরা বুঝতেই পারতেছো এই দুটি যৌগতেই কিন্তু পোলারায়ন অনেক অধিক পরিমাণে ঘটবে, কারণ এদের চার্জ দেখো অনেক হিউজ লেভেলের, +3 -3। এমনকি ফেরিক যে আয়নটা বা আয়রনের ইলেকট্রন বিন্যাস তোমরা করলে দেখতে পাবা এখানে কিন্তু ডি উপস্তরের উপস্থিতি রয়েছে। এখন অ্যানায়ন দুইটার মধ্যে যদি ভাইয়া তুলনা করি, এক পাশে আছে ক্লোরাইড, এক পাশে আছে আয়োডাইড। আকারের দিক দিয়ে কিন্তু আয়োডাইড বড়, অর্থাৎ এই দুটি যৌগের মধ্যে যদি আমি পোলার আয়নের তুলনা করি তাহলে অবশ্যই ফেরিক ক্লোরাইডের থেকে ফেরিক আয়োডাইডের ক্ষেত্রে পোলার আয়নটা অধিক পরিমাণে ঘটবে। এবং দেখা যায় এই এত বেশি পরিমাণ পোলার আয়নের কারণে এই ফেরিক আয়োডাইড আর স্থিতিশীল অবস্থায় থাকতে পারে না, এ অস্থিতিশীল হয়ে যায়। এই কারণে ফেরিক আয়োডাইড ভেঙে যায় ফেরাস আয়োডাইড হিসেবে, এবং আমরা এর অস্তিত্ব দেখতে পাই না। তাহলে বলা যায় যে ফেরিক ক্লোরাইডের থেকে ফেরিক আয়োডাইডের অধিক পরিমাণ পোলার আয়নের কারণেই মূলত এ অস্থিতিশীল হওয়ায় বিয়োজিত হয়ে যায় ফেরাস আয়োডাইডে। বুঝতে পারতেছি? এবার চল পরের কোয়েশ্চেনটায় চলে যাই। এই সিকিউটা লক্ষ্য করো, আমাদের আগে মৌলগুলো আইডেন্টিফাই করতে হবে। এক্ষেত্রে ই কিন্তু আমাদের সোডিয়াম, যার কারণে নিয়ন অব্দি এখানে 10টা ইলেকট্রন এবং 3s এ একটা, অর্থাৎ এটা হচ্ছে আমাদের সোডিয়াম। অপরদিকে এক্স এবং জি কি? এক্স কিন্তু দেখো তোমরা বুঝতেই পারতেছো অক্সিজেন, এবং জি হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ফ্লুরিন। তাহলে যৌগ দুটি দাঁড়াবে সোডিয়ামের অক্সাইড Na2O এবং সোডিয়াম ফ্লুরাইড। এই দুটি যৌগের মধ্যে আমাদের তুলনা করতে হবে কোনটি অধিক সমযোজী। আগে ভাইয়াকে বলো এরা দুইজনই কি আয়নিক না? তাহলে আয়নিক হলে এদের তুলনা কিন্তু আমাদের করতে হবে ফাজানের নীতির মাধ্যমে। তাহলে দেখো উভয় ক্ষেত্রে আমার ক্যাটায়নটা সেম দেখে আমি অ্যানায়ন নিয়ে কাজ করব। তার আগে আমি চার্জটা যদি একটু লক্ষ্য করি, দেখো এক্ষেত্রে আছে +2 -2, অপর ক্ষেত্রে আছে +1 -1। তাহলে চার্জের দিক দিয়ে কিন্তু অবশ্যই আমাদের সোডিয়াম অক্সাইড এগিয়ে আছে। এখন যদি আমরা আকারের দিক দিয়ে দেখি, O2- আয়ন অ্যানায়ন, এবং এক্ষেত্রে আছে ফ্লুরাইড অ্যানায়ন। এই দুটির প্রোটন এবং ইলেকট্রন কয়টা করে আছে উল্লেখ করি। ইলেকট্রন দেখো এখানে আছে 10টা, এখানেও কিন্তু 10টা, কিন্তু প্রোটন সংখ্যা অক্সিজেনের 8টা, ফ্লুরিনের প্রোটন সংখ্যা কিন্তু আমাদের 9টা। তাহলে দেখাই যাচ্ছে ফ্লুরিনের ক্ষেত্রে চার্জের গুণফল বেশি আসবে। আমরা কি জানি যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কিন্তু চার্জের গুণফলের সমানুপাতিক হয়, অর্থাৎ এক্ষেত্রে নিউক্লিয়াস তার শেষ শক্তি স্তরের ইলেকট্রনকে অধিক পরিমাণ বল দিয়ে নিজের দিকে টেনে রাখবে, যার কারণে ফ্লুরাইড আয়নের আকার কিন্তু কমে যাবে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু অক্সাইড অ্যানায়নের আকারটা বড় এবং ফ্লুরাইড অ্যানায়নের আকারটা ছোট আসবে। আমরা কি জানি আয়নিক যৌগের অ্যানায়ন দুটির মধ্যে যার আকার বড় তার ক্ষেত্রে কিন্তু পোলার আয়ন অধিক পরিমাণে ঘটবে। তাহলে চার্জ এবং আকার উভয় দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে পোলার
পোলার আয়ন বেশি ঘটতেছে আমাদের Na2O এবং কম ঘটতেছে NaFe। তাহলে আমরা বলতে পারি সমযোজী বৈশিষ্ট্যের ক্রম হবে সোডিয়াম অক্সাইডে বেশি এবং সোডিয়াম ফ্লুরাইডে কম। তাহলে এটা হচ্ছে আমাদের মোর কোভ্যালেন্ট বা সমযোজী। অপরদিকে সোডিয়াম ফ্লুরাইড কিন্তু হবে মোর আয়নিক। ক্লিয়ার? এভাবেই দেখো আমরা এই সিকিউটাও সলভ করে ফেললাম। চলো সামনের দিকে যাই। আরো একটা সিকিউ দেওয়া আছে, দেখো এখানে বলা আছে সি বিন্দুতে নির্দেশিত অ্যাসিডের পটাশিয়াম ও ক্যালসিয়াম লবণ। সি বিন্দুতে নির্দেশিত অ্যাসিডটা দেখো HBr। তাহলে HBr এর সাথে যদি আমরা পটাশিয়াম এবং ক্যালসিয়ামের বিক্রিয়া করি তাহলে দেখো পাওয়া যাচ্ছে কি পটাশিয়াম ব্রোমাইড প্লাস এখান থেকে হাইড্রোজেন গ্যাস উড়ে যাবে। এখানে যদি আমরা 2 দিয়ে দিই 2 দিয়ে দিই 2 দিয়ে দিই তাহলে সমতাকরণ হয়ে যাবে। একইভাবে HBr এর সাথে যদি আমরা ক্যালসিয়াম এর বিক্রিয়া করি তাহলে চলে আসতেছে ক্যালসিয়াম ব্রোমাইড প্লাস হচ্ছে ওখান থেকে হাইড্রোজেন গ্যাস। এই তাহলে আমাদের লবণ দুইটা কে কে বলতো? একটা হচ্ছে ক্যালসিয়াম ব্রোমাইড এবং অপরটা কিন্তু পটাশিয়াম ব্রোমাইড। এবং আমাদের এই দুটি লবণের মধ্যে কোনটা অধিকতর আয়নিক সেটা বের করতে হবে। দেখো উভয় ক্ষেত্রে যদি আমরা তুলনা করি, একটা হচ্ছে ক্যালসিয়াম ব্রোমাইড, একটা হচ্ছে পটাশিয়াম ব্রোমাইড। চার্জের দিক দিয়ে ভাইকে বলতো কোন ক্ষেত্রে কেমন আছে? এই ক্ষেত্রে আছে +2 -2, এই ক্ষেত্রে আছে +1 -1। তাহলে চার্জের দিক দিয়ে কিন্তু ক্যালসিয়ামের ক্ষেত্রে ক্যালসিয়ামের যৌগটা চার্জ বেশি। ভাই যদি আকারটা নিয়ে তুলনা করি তাহলে দেখা যাচ্ছে এক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা উভয় আয়নে কিন্তু 18টি করে, কিন্তু প্রোটন পটাশিয়ামের ক্ষেত্রে আছে 19টা, অপরদিকে ক্যালসিয়ামে কিন্তু 20টা। তাহলে এক্ষেত্রে যেহেতু আমাদের চার্জের গুণফলের ভ্যালুটা বেশি অর্থাৎ আকর্ষণ বলের পরিমাণটা বেশি, তাহলে নিউক্লিয়াস কিন্তু তার শেষ কক্ষপথের ইলেকট্রনকে নিজের দিকে প্রবলভাবে আকর্ষণ করে আকারটা ছোট করে দিবে, অর্থাৎ ক্যালসিয়ামের আকারটা ছোট আসবে। এবং আমরা কি জানি যে পোলার আয়নের শর্তই হচ্ছে ক্যাটায়নের আকার যত ছোট এবং যৌগটায় চার্জের পরিমাণ যত বেশি। তাহলে উভয় দিক থেকে বোঝা যাচ্ছে যে ক্যালসিয়াম ব্রোমাইড যৌগটাতে আমাদের পোলার আয়ন অধিক পরিমাণে ঘটবে এবং পটাশিয়াম ব্রোমাইডে কিন্তু পোলার আয়ন কম ঘটবে। তাহলে আমাদের যদি আয়নিক প্রপার্টি বলতে হয় সেটা কিন্তু ক্যালসিয়াম ব্রোমাইড কম এবং পটাশিয়াম ব্রোমাইড বেশি। কেননা ক্যালসিয়াম ব্রোমাইডে পোলার আয়ন ঘটার কারণে এ হয়ে গেছে মোর কোভ্যালেন্ট বা সমযোজী, অপরদিকে পটাশিয়াম ব্রোমাইড মোর আয়নিক। বুঝতে পারছি? চলো আমরা পরের কোয়েশ্চেনে চলে যাই। দেখো এক্ষেত্রে আমাদের পানিতে দ্রাব্যতার ক্রম ব্যাখ্যা করতে হবে এই যৌগগুলোর জন্য। তোমরা লক্ষ্য করো এরা প্রত্যেকেই কিন্তু গ্রুপ 2 এর হাইড্রক্সাইড। আমাদের গ্রুপ 2 এর যে মৃৎক্ষার ধাতুগুলো তাদের হাইড্রক্সাইড। যেহেতু প্রত্যেক ক্ষেত্রে অ্যানায়নগুলো সেম এবং চার্জটাও সিমিলার +2 -2, আমরা হচ্ছে ক্যাটায়ন নিয়ে কাজ করব। লক্ষ্য করো ক্যাটায়নের আকারের ক্রম যদি আমরা বের করি তাহলে এরা প্রত্যেকেই একই গ্রুপ বরাবর যত নিচের দিকে যাচ্ছে তত কিন্তু এদের একটা করে শক্তিস্তর বৃদ্ধি পাচ্ছে। তাই আকারের ক্রমটা হবে এরকম। এবং খুবই স্পষ্ট যে বেরিলিয়াম ক্যাটায়নের সব থেকে আকার ছোট, তার কারণে এই যৌগতেই কিন্তু আমাদের পোলার আয়ন সর্বাধিক হবে। তাহলে আমরা যদি পানিতে দ্রাব্যতার ক্রম ব্যাখ্যা করতে চাই সেটা কিন্তু এমন হবে যে এখানে বেরিয়াম হাইড্রোক্সাইড সর্বাধিক আসবে, এরপর স্ট্রোনশিয়াম হাইড্রোক্সাইড, এরপর ক্যালসিয়াম, এরপর ম্যাগনেসিয়াম, আর সব থেকে কম হবে বেরিলিয়াম হাইড্রোক্সাইড। এর কারণটা কি? এই যৌগটা হয়েছে এখানে মোর কোভ্যালেন্ট, কারণ এক্ষেত্রে পোলার আয়ন সর্বাধিক। আর ক্রমাগত আয়নিক বৈশিষ্ট্য বাড়তে বাড়তে বেরিয়াম হাইড্রোক্সাইড হয়ে গেছে আমাদের মোর আয়নিক। এই কারণেই ক্রমটা এরকম চলে আসছে। এবার পরের কোয়েশ্চেনটা লক্ষ্য করো, এক্ষেত্রে আমাদের গলনাঙ্কের ক্রম ব্যাখ্যা করতে হবে এই যৌগগুলোর জন্য। লক্ষ্য করো এক্ষেত্রে চার্জ ছিল +1 -1, এখানে +2 -2, এখানে +3 -3। চার্জের ক্রমের দিক দিয়ে কিন্তু সোডিয়াম নাইট্রাইড এই ক্ষেত্রে সব থেকে বেশি পোলার আয়ন আসতেছে। এমনকি তুমি যদি অ্যানায়নগুলোর আকার নাও অর্থাৎ ফ্লুরাইড অ্যানায়ন, অক্সাইড, দেন আমাদের নাইট্রাইট অ্যানায়ন, প্রতি ক্ষেত্রে আমি ইলেকট্রন এবং প্রোটন নাম্বারটা একটু লিখি। এক্ষেত্রে ইলেকট্রন 10টি, এক্ষেত্রেও 10টি, এক্ষেত্রেও 10টি, প্রোটন নাম্বার এক্ষেত্রে 7টি, এক্ষেত্রে 8টি, এক্ষেত্রে 9টি। আমরা জানি নিউক্লিয়াস এবং সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনের আকর্ষণ বল এদের চার্জের গুণফলের সমানুপাতিক, কেননা এটা হচ্ছে স্থির তড়িৎ আকর্ষণ বল। তাহলে ফ্লুরাইড অ্যানায়নের ক্ষেত্রে এই আকর্ষণ বল সর্বাধিক আসতেছে। তাহলে এক্ষেত্রে নিউক্লিয়াস সর্বশেষ শক্তি স্তরকে নিজের দিকে বেশি আকৃষ্ট করে রাখবে, যার কারণে আকারটা হ্রাস পাবে ক্রমাগত। তাহলে নাইট্রাইট অ্যানায়ন যেহেতু আকারের দিক দিয়ে সর্বাধিক, পোলার আয়নের শর্তানুসারে সোডিয়াম নাইট্রাইটেই সব থেকে বেশি পোলার আয়ন ঘটবে। আমরা ফাজানের নীতিতে এটা দেখে আসছি। তাহলে আমাদের যদি গলনাঙ্কের ক্রম ব্যাখ্যা করতে হয় সেটা এমন হবে, সবচেয়ে বেশি গলনাঙ্ক হবে সোডিয়াম ফ্লুরাইডে, এরপর সোডিয়াম অক্সাইড এবং সবশেষে আসবে সোডিয়াম নাইট্রাইট। এর কারণ কি? কেননা সোডিয়াম ফ্লুরাইড হচ্ছে মোর আয়নিক এবং সোডিয়াম নাইট্রাইট হচ্ছে মোর কোভ্যালেন্ট। এবং এটা আমরা কিসের ক্রম করছি? এটা কিন্তু গলনাঙ্কের ক্রম করছি। আয়নিক যৌগের ক্ষেত্রে গলনাঙ্ক বেশি হয় এবং সমযোজিতে ক্রমাগত তা কমে যায়। ক্লিয়ার? চলো আমরা পরের স্লাইডে চলে যাই। এই স্লাইডেও দেখো আমাদের দ্রাব্যতার ক্রম ব্যাখ্যা করতে হবে পানিতে, কিন্তু এক্ষেত্রে দেওয়া আছে গ্রুপ 2 এর সালফেট এবং কার্বনেট। ভাই আলাদা করে দেখো হাইলাইট করছি, কারণ এই কেসটা না একটা ব্যতিক্রম। আমাদের গ্রুপ 2 এর যে সালফেট এবং কার্বনেটগুলো আছে তাদের ক্ষেত্রে ফাজানের নীতির উল্টোটা হবে দ্রাব্যতার ক্রমতে।
দেখো কীরকম, ফাজানের নীতি অনুসারে আমরা কি দেখতেছি যে বেরিলিয়াম 2+ আকার সব থেকে ছোট, এরপরে ম্যাগনেসিয়াম 2+, এরপরে ক্যালসিয়াম 2+, এরপরে স্ট্রোনশিয়াম 2+, সব থেকে বড় আসতেছে বেরিয়াম 2+ আয়নের আকার। তাহলে মনে হচ্ছে কি যে বেরিলিয়াম সালফেটে সব থেকে বেশি পোলারায়ন ঘটেছে, তাইলে এর দ্রাব্যতা সবচেয়ে কম হবে। বাট এই জন্য ভাইয়া বললাম ব্যতিক্রম, কারণ এক্ষেত্রে বেরিলিয়াম সালফেট এই দ্রাব্যতা সর্বাধিক হবে, অর্থাৎ দ্রাব্যতার ক্রম এক্ষেত্রে দেখা যাবে বেরিলিয়াম সালফেট সর্বাধিক, এরপরে ম্যাগনেসিয়াম সালফেট, এরপর ক্যালসিয়াম সালফেট, এরপর হচ্ছে স্ট্রোনশিয়াম সালফেট। তাহলে দ্রাব্যতার ক্রমতে আমরা এই ব্যতিক্রমটা দেখতে পাচ্ছি। একইভাবে আমরা যখন গ্রুপ 2 এর কার্বনেটের ক্ষেত্রে যাব তখন একই সিরিয়াল দেখতে পাওয়া যাবে দ্রাব্যতার, কারণ এই ক্ষেত্রেও কেসটা একটা ব্যতিক্রম। আমরা যদি গ্রুপ 2 এর কার্বনেটের ক্ষেত্রে দ্রাব্যতার ক্রম ব্যাখ্যা করতে চাই সেটাও ফাজানের উল্টা হবে, কারণ এই দুটি কেসে ব্যতিক্রম হয় দ্রাব্যতার কেসটা। ক্লিয়ার? তাহলে এটা আমরা ফাজান দিয়ে ব্যাখ্যা করবো, এটা মনে রেখে দিব, কারণ এই কেসটা হচ্ছে ব্যতিক্রম গ্রুপ 2 এর সালফেট এবং কার্বনেটের ক্ষেত্রে। এই স্লাইডে লক্ষ্য করো আমরা সেই গ্রুপ 2 এর সালফেট এবং কার্বনেট নিয়েছি, বাট এক্ষেত্রে আমরা তুলনা করব তাদের তাপীয় স্থিতি। এমনকি যদি গলনাঙ্ক এবং স্ফুরণাঙ্ক নিতাম সেই ক্ষেত্রেও ফাজানের নীতি অনুসারেই হতো, একমাত্র এই পানিতে দ্রাব্যতার কেসটাই হচ্ছে ব্যতিক্রম। সো মাথায় রেখে দাও, এই ব্যতিক্রমটা কিন্তু শুধুমাত্র পানিতে দ্রাব্যতার ক্ষেত্রেই, অন্যান্য যে কোনো ধর্মের বেলায় কিন্তু অ্যাকচুয়াল ফাজানের নীতি অনুসারে হবে। কীরকম? ফাজানের নীতি অনুসারে আমরা বলতে পারি কি যে আকারের দিক দিয়ে আমাদের বেরিলিয়াম আয়নটা সবচেয়ে ছোট, তারপর ম্যাগনেসিয়াম, তারপর ক্যালসিয়াম, তারপর স্ট্রোনশিয়াম, তারপর সবচেয়ে বড় হচ্ছে বেরিয়াম। অর্থাৎ এক্ষেত্রে বেরিয়াম সালফেট হবে মোর আয়নিক, যেহেতু আকারটা বড়, আর আকার ছোট হয় বেরিলিয়াম সালফেটে সবথেকে বেশি পোলারায়ন ঘটবে, তাই এটা হবে মোর কোভ্যালেন্ট। আর আমরা কি জানি যে তাপীয় স্থিতি আয়নিক যৌগের বেশি হয়, তাহলে তাপীয় স্থিতির যে ক্রম সেটা হবে আমাদের আয়নিক যৌগ বেরিয়াম সালফেটে সর্বাধিক, তারপর ক্রমাগত যত পোলারায়ন হচ্ছে তত তাপীয় স্থিতি কমতে থাকতেছে। একইভাবে আমাদের কার্বনেট লবণের ক্ষেত্রেও ফাজানের নীতি অনুসারে একই ঘটনা দেখতে দেখা যাবে, যে এক্ষেত্রে আমাদের বেরিয়াম কার্বনেট সর্বাধিক আয়নিক ক্যারেক্টারের কারণে সবচেয়ে বেশি তাপীয় স্থিতি দেখাবে, তারপর ক্রমাগত পোলারায়নের কারণে কিন্তু সেই তাপীয় স্থিতি কমতে থাকবে বেরিলিয়াম কার্বনেটের ক্ষেত্রে। তাহলে এভাবে আমরা মনে রেখে দেব যে ব্যতিক্রমটা কিন্তু শুধুমাত্র পানিতে দ্রাব্যতার ক্ষেত্রে খাটবে গ্রুপ 2 এর সালফেট এবং কার্বনেট, বাকি সকল ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাকচুয়াল ফাজানের নীতি অনুসারেই বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করব। ক্লিয়ার? চলো আমরা পরের স্লাইডে চলে যাই। এই স্লাইডে দেখো আমাদের দুটো অনুধাবনমূলকের মতো প্রশ্ন দেওয়া আছে। প্রথমটায় বলা হয়েছে গ্রুপ 2 এর অন্যান্য মৃৎক্ষার ধাতু আয়নিক যৌগ গঠন করলেও বেরিলিয়াম একমাত্র সমযোজী যৌগ কেন গঠন করে। এর জন্য দেখো আমি একটু বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করতেছি 1s2 2s2। এখন বেরিলিয়াম যখন আয়নিক যৌগ গঠন করবে তখন সে কিন্তু বেরিলিয়াম 2+ আয়ন আকারে থাকবে। সেই আয়নে দেখো তো কি হয়, শেষ শক্তি স্তরে দুটো ইলেকট্রন ত্যাগ করে দিলে বেরিলিয়ামের মাত্র একটি শক্তি স্তর থাকে, যেখানেও আবার সে একটা ধনাত্মক আয়ন হিসেবে থাকতেছে, অর্থাৎ খুবই ক্ষুদ্র এরিয়ার মধ্যে 2+ চার্জ থাকতেছে। অর্থাৎ এক্ষেত্রে আমাদের বেরিলিয়াম 2+ আয়নে চার্জ ঘনত্ব অনেক হাই হয়, যার কারণে আমরা বলতে পারি পোলারায়ন অনেক অধিক পরিমাণে ঘটে। আর এত অধিক পরিমাণে পোলারায়নের কারণে ওর সকল যৌগ অ্যাকচুয়ালি সমযোজী যৌগে পরিণত হয়। আমরা বলতে পারি যে বেরিলিয়ামের আয়নিক যৌগে বেরিলিয়াম 2+ আয়নের অধিক চার্জ ঘনত্বের দ্বারা যে পোলারায়ন ঘটে তার কারণে যৌগটা অ্যাকচুয়ালি সমযোজী যৌগে কনভার্ট হয়ে যায়। তাই দেখো আমি একটা উদাহরণ দিচ্ছি, বেরিলিয়াম ক্লোরাইড, এই যৌগটা কিন্তু একটা সমযোজী যৌগ, আয়নিক না। বুঝতে পারছি, এই কারণে কিন্তু বেরিলিয়াম সমযোজী যৌগ গঠন করে। এবার চলো পরের কোয়েশ্চেনটা দেখি। গ্রুপ 1 এর অন্যান্য ক্ষার ধাতু নাইট্রাইট গঠন না করলেও, নাইট্রাইট হচ্ছে আমাদের N3- আয়ন, অ্যানায়নগুলোর নামে শেষে ড থাকে, N3- আয়ন গঠন না করলেও লিথিয়াম আবার নাইট্রাইট আয়ন গঠন করে। এর কারণ কি দেখো, লিথিয়ামের ক্ষেত্রেও কাইন্ড অফ আগের মতো এক্সপ্লেনেশন, ইলেকট্রন বিন্যাসটা কি 1s2 2s1। লিথিয়াম যখন আয়ন আকারে থাকে লিথিয়াম প্লাস, তখন কিন্তু হয়ে যায় 1s2, অর্থাৎ একটা শক্তি স্তরের মধ্যে +1 চার্জ থাকতেছে, এখানেও চার্জ ঘনত্বটা বেশি বা পোলারায়ন ঘটে, এবং এই পোলারায়নের কারণে নাইট্রাইট আয়নটা না স্থিতিশীল হয়। দেখো নাইট্রোজেন কিন্তু N2 আকারে যখন থাকে তখন অলমোস্ট একটা নিষ্ক্রিয় গ্যাসের মতো, নিষ্ক্রিয় গ্যাসগুলোর পরে সব থেকে বেশি নিষ্ক্রিয় কিন্তু আমাদের এই নাইট্রোজেন গ্যাস। তাহলে ওর কিন্তু প্রবণতা থাকে N3- আয়ন আকারে না থাকে N2 তে কনভার্ট হওয়ার। এই লিথিয়ামের অধিক চার্জ ঘনত্বের কারণে N3- আয়ন স্টেবল হয়। তাহলে আমরা বলতে পারি লিথিয়াম প্লাস আয়নের অধিক চার্জ ঘনত্বের কারণে যে পোলারায়ন ঘটতেছে তার দ্বারা এই নাইট্রাইট আয়নটা স্টেবল হচ্ছে বা স্থিতিশীল হচ্ছে। এই জন্য কিন্তু আমরা লিথিয়াম নাইট্রাইট যৌগ গঠন হতে দেখি। বাট গ্রুপ 1 এর অন্যান্য মৌল অর্থাৎ সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম এরা কিন্তু আমাদের এই নাইট্রাইট গঠন করে না। বুঝতে পারছি? এবার চলো পরের স্লাইডে চলে যাই। এই স্লাইডে দেখো ভাইয়া কিছু অবজারভেশন নিচ্ছি। কিরকম? লিথিয়াম নাইট্রেট এবং লিথিয়াম কার্বনেটকে তাপ দিলে এক ধরনের বিক্রিয়া ঘটে, অপরদিকে লিথিয়ামের গ্রুপেরই অন্যান্য ধাতুগুলো যেমন সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম,
ফ্রান্সিয়াম, এদের ক্ষেত্রে কিন্তু অন্য ধরনের বিক্রিয়া ঘটে। এর কারণ কি? দেখো, লিথিয়াম নাইট্রেটকে যখন আমরা তাপ দিচ্ছি তখন সেটা লিথিয়াম অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড এবং অক্সিজেন গ্যাস আকারে উড়ে যাচ্ছে। কিন্তু সোডিয়াম নাইট্রেট কিংবা পটাশিয়াম নাইট্রেট বা গ্রুপ 1 এর বাকি ধাতুগুলোর যে নাইট্রেটগুলো, তাকে তাপ দিলে সেটা শুধুমাত্র সোডিয়াম নাইট্রাইটে ভাঙতেছে। অর্থাৎ পুরোপুরি কিন্তু ভেঙে যাচ্ছে না। তাহলে আমরা কি বলতে পারি? যে লিথিয়াম নাইট্রেটের জায়গায় তাপীয় স্থিতিটা কম, কিন্তু সোডিয়াম নাইট্রেট বা অন্যান্য যে আমাদের ধাতুগুলো আছে গ্রুপ 1 এ, তাদের নাইট্রেটের তাপীয় স্থিতিটা বেশি। একইভাবে লিথিয়াম কার্বনেটকে তাপ দিলে তা বিয়োজিত হলেও এক্ষেত্রে দেখো কার্বন ডাইঅক্সাইড গ্যাস উড়ে যাচ্ছে। অন্যান্য ধাতুর যে কার্বনেটগুলো গ্রুপ 1 এর, তাদের কার্বনেট কিন্তু বিয়োজিতই হয় না। অর্থাৎ এক্ষেত্রে তাপীয় স্থিতিটা কিন্তু অনেক বেশি। এর কারণটা কি? এর কারণ হচ্ছে দেখো, লিথিয়াম প্লাস আয়ন আর সোডিয়াম প্লাস আয়ন, এই দুইটার মধ্যে যদি আমি তুলনা করি, কোন ক্ষেত্রে আকারটা ছোট আসবে বলতো? অবশ্যই লিথিয়াম প্লাসে আকারটা ছোট। আকার ছোট হওয়ার কারণে লিথিয়াম প্লাস আয়নে চার্জ ঘনত্ব অধিক পরিমাণে হয়। আর চার্জ ঘনত্ব এত বেশি পরিমাণে থাকায় এক্ষেত্রে পোলার আয়ন অনেক বেশি ঘটতে দেখা যায়। আর পোলার আয়ন ঘটলে কিন্তু সেখানে সমযোজী ক্যারেক্টার দেখা যায়। অর্থাৎ লিথিয়াম নাইট্রেট বা লিথিয়াম কার্বনেট, এদের ক্ষেত্রে মোর কোভ্যালেন্ট ক্যারেক্টার দেখা যাচ্ছে। অপরদিকে আমরা লিথিয়াম বাদে অন্য ধাতুগুলোর যে নাইট্রেট এবং কার্বনেট লিখছি, সেখানে কিন্তু মোর আয়নিক ক্যারেক্টার দেখা যায়। এই জন্য আয়নিক যৌগের যেহেতু তাপীয় স্থিতিটা বেশি, সেখানে কার্বনেটকে তাপ দিলে সেটা বিয়োজিতই হয় না। অপরদিকে নাইট্রেটকে তাপ দিলে তা শুধুমাত্র নাইট্রাইটে ভেঙে যায়। বুঝতে পারছি কিনা? তাহলে এই ছিল মোটামুটি আমাদের ফাজানি নীতি নিয়ে পড়াশোনা। টপিকগুলো একটু বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ভাবে বিভিন্ন দিকে আছে। ভাইয়া চেষ্টা করছি পুরো বিষয়টাকে একসাথে এনে তোমাদেরকে একদম বোর্ড প্রশ্ন সহ আরো যা যা দরকার হয় সব ধরনের প্র্যাকটিস করে দেওয়ার। তো তোমাদের কাজ হবে এই ক্লাসটা ভালো মতো করে নোট করে ফেলা এবং কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করা যে কোনো সোর্স থেকে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।